সোনার তরী। রবীন্দ্র কাব্যজীবনের ঐশ্বর্য পর্বে সোনার তরী একটি উল্লেখযোগ্য কাব্য। 1894 খ্রিস্টাব্দে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। আকারে প্রকারে সোনার তরী হল রবীন্দ্র কাব্যজীবনের একটি শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। মানসী কাব্যে কবি রবীন্দ্রনাথের কোথাও কোথাও কিছুটা হলেও যেন তার কাব্যজীবন পর্বে অপরিণতিজনিত দ্বিধা দ্বন্দ্ব এগুলো লক্ষ্য করা গেছে। কিন্তু এই কাব্যে মানে সোনার তরী কাব্যে কবির প্রেমবোধে ইন্দ্রিয়ানুসারী তীব্রতা কোথাও কোথাও যেন প্রকাশিত হয়েছে। কি সেটা পরে আসছি, ইন্দ্রিয়ানুসারী তীব্রতা বা ইন্দ্রিয়ানুক তীব্রতা কি সেটা পরে আসছি, কিন্তু অতি দ্রুত সাবলিমেশনের সিদ্ধান্তে পৌঁছে গেছেন কবি এবং নিশ্চিত হয়েছেন। কোন কোন কবিতায় স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে চিরন্তন সৌন্দর্যের জন্য কবির রোমান্টিক বিরহ আকুতি। সোনার তরীতে এই কারণেই অনির্দেশ্য ও অনির্বাচ্য সৌন্দর্যের জন্য নিরুদ্দেশ যাত্রার কামনা যেমন একদিকে প্রবল হয়ে উঠেছে, তেমনি অন্যদিকে মর্তমমতা মর্তপ্রীতি প্রথম তীব্র ও গভীরভাবে আত্মপ্রকাশ করেছে। এটা অনেক আগেই প্রকাশ পেয়েছিল করিও কোমল কাব্যগ্রন্থে। কবি লিখছেন, মরিতে চাহিনে আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সুন্দর মর্ত পৃথিবীর প্রতি কবির যে মমত্ব, কবির যে টান, সেটা কবি ছিন্ন করে কখনোই এই পৃথিবী ছেড়ে যেতে চান না কোথাও। সোনার তরী কাব্যগ্রন্থের প্রত্যেকটি কবিতার মধ্যে কবির এই মর্তপ্রীতি, বিশ্ব প্রেম চেতনা অর্থাৎ বিশ্বপ্রীতি এবং কিছু কিছু জায়গায় রূপকথার স্ফুরণ ঘটেছে। প্রিয়জনকে দেবতার আসনে বসিয়েছেন কবি, আবার মায়াবাদী ধরিত্রী বিমুখ তাত্ত্বিকদের ধিক্কারও তিনি দিয়েছেন। কিন্তু প্রেমের স্রোতে ভাসমান জীবনের ক্ষণিক অস্তিত্ব তাকে ব্যাকুল করে তুলেছে। জীবনের প্রতি প্রেম ও মৃত্যুর রহস্য জটিল অনিবার্যতা এখনো কবি চিত্তে সমন্বিত ভাব সৃষ্টি করেনি। আসলে নিসর্গ এই যে চেতনা, এর একটা তাত্ত্বিক উপলব্ধি সাহিত্যিকরা তাদের সাহিত্যের মধ্য দিয়ে ফুটে তুলতে চেয়েছেন। রবীন্দ্রনাথের ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম হয়নি। তিনিও এই সোনার তরী কাব্যগ্রন্থের মধ্য দিয়েই নিসর্গ চেতনাটাকেও কিন্তু সমধিক ওই মর্তপ্রীতি বিশ্বপ্রীতির সাথে সাথে তিনিও ফুটিয়ে তুলেছেন। শুধু তাই নয়, নিখিল বিশ্বের সঙ্গে কবি অনুভব করলেন একাত্মতা এবং জড় প্রকৃতির মধ্যে প্রাণের অস্তিত্বে তার দৃঢ় বিশ্বাস জন্মালো। এটা ঠিক রবীন্দ্রনাথের একাধিক সাহিত্যের মধ্যে আমরা কল্পনার ছোঁয়া কিন্তু বেশিরভাগই পেয়ে থাকি। বেশিরভাগই সাহিত্যে তিনি কল্পনার স্বর্গরাজ্যে বিচরণ করেন, কিন্তু কিছু কিছু সাহিত্যের মধ্যে বাস্তবের সাথে তার যে একটা আত্মিক যোগ ছিল, এই সুন্দর প্রকৃতির সাথে তার যে একটা বোঝাপড়া ছিল, তার প্রকাশ তো আমরা পেয়েছি ছিন্ন পত্রাবলী পর্বের যে পত্রগুলো আছে তার মধ্যে, এবং তার সাথে সাথে এই সোনার তরীর কাব্য গ্রন্থের মধ্যে যে সমস্ত কবিতাগুলো আছে তার মধ্যেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। মাটির পৃথিবীর সাথে তিনি
নিজেকে যেন মাটির পৃথিবীর কোলেই নিয়ে নামিয়ে আনলেন কল্পনার স্বর্গরাজ্য থেকে। শুধু তাই নয়, মর্তপ্রীতি, বিশ্বপ্রীতি, নিসর্গ চেতনা এগুলো ছাড়াও সোনারতরী কাব্যে প্রেম চেতনার সর্বব্যাপী অনুভব কবিকে গভীর উপলব্ধির স্তরে নিয়ে গেলেও এই কাব্যেই মর্ত ধরিত্রী ও মানব জীবনের দৃঢ় ভিত্তির উপর কবি দাঁড়িয়ে আছেন। অর্থাৎ পুরোটাই এই বাস্তবকে সাথে নিয়েই তিনি চলতে চেয়েছেন এই কাব্যগ্রন্থের মধ্যে। এখানে কল্পনার কোনো মিশেল নেই। বাস্তব প্রকৃতির সাথে কবি নিজেকে যেন মিশিয়ে দিয়েছেন। পৃথিবীর সকল মানবের প্রতি তার ঐকান্তিক আকর্ষণও কাব্যের অধিকাংশ কবিতাকে গ্রথিত করে রেখেছে। বিশ্ব প্রকৃতি ও বিশ্ব মানবের সঙ্গে নিতান্ত মানবিক আত্মীয়তা রচনা ঐকান্তিক বাসনা তার পরবর্তী কাব্যগুলোরও কিন্তু মূল সুর হয়ে দাঁড়িয়েছে। কেননা এই সোনারতরী পর্বের একাধিক কাব্যগ্রন্থের মধ্যে, সে আরোগ্য হোক, জন্মদিনে হোক, সেখানেও দেখা গেছে যে মর্ত পৃথিবীর প্রতি কবির যে টান, কবির যে একাত্মতা, সেটা কিন্তু সুন্দরভাবে আমরা কিন্তু দেখতে পাই। আরোগ্য কবিতার অন্তর্গত ওরা কাজ করে কবিতার মধ্যে আমরা দেখতে পাই কবি যারা দিন আনা দিন খাওয়া মজুর মাঠে ঘাটে কাজ করছে তাদের প্রতি কবি দৃষ্টিপাত করেছেন। তাদেরকে বা তাদের প্রতি সমবেদনা জানিয়ে, তাদের কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদেরকে কবি নতুন আসনে বসিয়েছেন। সোনারতরী কাব্যেই রবীন্দ্রনাথের এই মনোভাব কোন মাত্রায় পৌঁছেছিল, মানে তার যে এই যে ইন্দ্রিয় চেতনার পাশাপাশি নিসর্গ চেতনা, মর্তপ্রীতি, বিশ্বপ্রীতি, প্রেম চেতনা, এই সবগুলোই যেন সোনারতরীতে যেন মিলেমিশে একাকার হয়ে গেল। সোনারতরীর স্বর্ণতটে রবীন্দ্রনাথের কবি প্রতিভা যেন পূর্ণ বিকাশ লাভ করল। বলা বাহুল্য, এখানে কবি উঁচু দরের শিল্পী হয়ে উঠেছেন। কাব্যকলায় ঐশ্বর্য মুগ্ধ বিস্ময়ে দেখবার বস্তু হয়ে উঠেছে। এখানে যে কবিতাগুলো আছে তার মধ্যে পাঠক যেন তৃপ্তি খুঁজে পেয়েছেন। তাই এই কাব্যে কবির অন্তর্জীবন ও বহির্জীবনের সঙ্গে মিলনের সূত্রপাত হয়েছে, এটাও কাব্যের একটা মূল বিশেষত্ব। তাহলে এবার সোনারতরী কাব্যের যে যে দিকগুলো উঠে আসছে সেগুলো আমরা একটু দেখি, কোন কোন দিক সোনারতরী কাব্যগ্রন্থের মধ্য দিয়ে উঠে আসছে। আমরা কবিতা নিয়ে পরে আলোচনা করছি। তাহলে যে যে দিক উঠে আসছে সোনারতরীর মধ্য দিয়ে, সোনারতরী কাব্যগ্রন্থটা তাহলে দেখা যাচ্ছে প্রেম ও সৌন্দর্য বিষয়ক কাব্য। মানসী, সোনারতরী, চিত্রা এগুলো যেন পরপর কবির লেখনীর মধ্য দিয়ে কিন্তু প্রকাশিত হয়েছে। কাব্যটির মধ্যে তীব্র রোমান্টিক অভিপ্সা ব্যক্ত হয়েছে। অতৃপ্ত প্রেম বিশ্বকে নিবিড় অনুরাগের বাঁধনে যে বাঁধতে পারে তার চরম দৃষ্টান্ত সোনারতরী কাব্যগ্রন্থ। শুধু তাই নয়, ইংরেজ রোমান্টিক কবিদের উত্তরাধিকার, কালিদাসীয় সৌন্দর্য চেতনার সংযোগ, ব্যক্তি জীবনের দুরন্ত যৌবন স্বপ্নের সম্মেলন, এগুলোর সমন্বয়েও কিন্তু
রবীন্দ্র জীবনের শ্রেষ্ঠ সৃষ্টি এই সোনার তরী। এখানে আছে নিবিড় মর্তানুরাগ, পঞ্চ ইন্দ্রিয়ের দ্বীপ জেলে জীবনের আরতি, বিশ্বের সঙ্গে একাত্মতা, প্রকৃতি ও মানুষের একত্রে সহাবস্থান, সোনার তরী এক নিরুদ্দেশ যাত্রার অনুপম কাব্যরূপ। বিশ্ব রহস্য অনুভূতির এক অদ্ভুত প্রকাশ। পৃথিবীর প্রতি প্রবলতর আকর্ষণ রবীন্দ্রনাথের স্বভাবধর্মের মধ্যেই আমরা লক্ষ্য করি। সোনার তরী কাব্যেও সেই প্রমাণ যেন চতুর্দিকে ছড়ানো আছে। পৃথিবীর মায়া, তার দুর্নিবার টান তথা অনিবার্য আকর্ষণ মানুষকে মায়ার সংসারে টেনে ধরে। স্বর্গের সুখ হয়তো তাতে নেই, কিন্তু এর মধ্যে আছে প্রচুর প্রাণ প্রাচুর্য। মায়াবাদ, খেলা, বন্ধন, গতি, দরিদ্র, আত্মসমর্পণ ইত্যাদি যে সমস্ত কবিতাগুলি এখানে আছে, সেই কবিতার মধ্য দিয়ে যেন এই বিষয়গুলি ফুটে উঠেছে। এগুলোর পাশাপাশি সোনার তরী, বসুন্ধরা, মানস সুন্দরী, বৈষ্ণব কবিতা, নিরুদ্দেশ যাত্রা, দুই পাখি প্রভৃতি কবিতার মধ্য দিয়ে রবীন্দ্র জীবনের বিভিন্ন দিক যেন এর মধ্যে আলোকিত হয়ে উঠেছে। রবীন্দ্রনাথকে আমরা ভাবি অত্যন্ত উচ্চ মার্গের একজন কবি। তার সাহিত্য প্রতিভা হয়তো আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারি না, তার মধ্যে এতটাই জটিলতা, কিন্তু তার সাহিত্যকে যারা অনুধাবন করতে পেরেছে, যারা সঠিকভাবে বুঝতে পেরেছে, তাদের কাছে কোনোভাবেই রবীন্দ্র সাহিত্য কঠিন বলে মনে হয়নি। সোনার তরীর বিভিন্ন কবিতার মধ্য দিয়ে রবীন্দ্র জীবনের বিশেষ বিশেষ দিকগুলি আমরা সত্যিই দেখে চমকিত হই। তার একাধিক কাব্যের মধ্যে তো রোমান্টিক চেতনা বেশিরভাগই আমরা লক্ষ্য করি, কিন্তু হঠাৎ করে সোনার তরীর মধ্যে দেখলাম রোমান্টিক চেতনা তো আছেই, তার সাথে প্রেম চেতনা, নিসর্গ চেতনা, মৃত্যু চেতনা, মর্ত পৃথিবীর প্রতি কবির যে ঐকান্তিক টান, বিশ্বপ্রেমে উদ্বুদ্ধ হওয়া, প্রকৃতি ও মানুষের আত্মিকভাবে সহাবস্থান, এই এতগুলো দিকের সমন্বয় এই একটা কাব্যের মধ্যে যেন ঘনীভূত হয়েছে। এইসব দিক থেকে রবীন্দ্র জীবনের শ্রেষ্ঠ ফসল কিন্তু এই সোনার তরী। অসাধারণ এই কাব্যগ্রন্থ আপামর বাঙালি পাঠককে আনন্দ দেবে, এর নিঃসন্দেহে আমরা কিন্তু বলতে পারি। সোনার তরীর একাধিক কবিতার কল্পনা হয়েছিল শ্রাবণে আর রচনা হয়েছিল ফাল্গুনে। এ সম্পর্কে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের একটা প্রশ্নের উত্তরে রবীন্দ্রনাথ বলেন, তুমি পঞ্জিকা মিলিয়ে যদি কবিতার তাৎপর্য নির্ণয় করতে চাও তো বিপন্ন হবে। বুধবারের পর বৃহস্পতিবার আসে অত্যন্ত সাধারণ নিয়মে, সেটাকে অবজ্ঞা করো। আমাদের জীবনে
সুতরাং সাহিত্যেও হয়তো কোনো একটা বিশেষ বুধ বা বৃহস্পতিবার সপ্তাহ ডিঙিয়ে ২৪ ঘন্টাকে উপেক্ষা করেই আসন রক্ষা করে। যেদিন বর্ষার অপরাহ্নে খরস্রোত পর্দার উপর দিয়ে কাঁচা ধানে ডিঙি নৌকা বোঝাই করে মগ্নপ্রায় চর থেকে চাষিরা এপারে চলে আসছে, সেদিনটা সন তারিখ মাস পার হয়ে আজও আমার মনে আছে। সেই দিনেই সোনার তরী কাব্যের সঞ্চার হয়েছিল মনে। তার প্রকাশ হয়েছিল কবে তা আমার মনেও নেই। এইরকম অবস্থায় ইতিহাসের ভুল হবারই কথা, কারণ আমার মনে সোনার তরীর যে ইতিহাসটা সত্য হয়ে আছে সেটা হচ্ছে শ্রাবণ দিনের ইতিহাস। সেটা কোন তারিখে লিখিত হয়েছিল সেইটাই আকস্মিক। সেদিনটা বিশেষ দিন নয়, সেদিনটা আমার স্মৃতিপটে কোনো চিহ্ন দিয়েই যায়নি। অতএব আমার ইতিহাসে আর তোমাদের ইতিহাসে এইখানে বাদ প্রতিবাদ হবেই। দুর্ভাগ্যক্রমে তোমাদের হাতে দলিল আছে, আমার হাতে নেই। আদালতে তোমাদেরই জিত রইল। আমার দলিলের তারিখ কবিতার অভ্যন্তরেই আছে। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে। হয়তো তুমি বলবে ওটা কাল্পনিক, আমি বলবো তোমাদের তারিখটা রিয়ালিস্টিক। তাহলে বুঝতেই পারছো সোনার তরী কাব্যগ্রন্থের কবিতাগুলি কল্পনা হয়েছিল শ্রাবণ মাসে। কারণ কবিতার মধ্যেই কবি সেই ইঙ্গিতটা কিন্তু দিয়ে গেছেন। হয়তো তার রচনা, তার প্রকাশ আরো পরে, কোথাও কোথাও দেখা যাচ্ছে ফাল্গুন মাসে বা অন্য কোনো মাসে সেটা প্রকাশ হয়েছিল। কিন্তু তার আগে রবীন্দ্র মননে যখন সেটা প্রস্ফুটিত হয়েছিল তখন সেটা শ্রাবণ মাস। শ্রাবণ ও গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে। এটার মধ্য দিয়েই কবি বলতে চেয়েছেন যে সোনার তরী কবিতার প্রকাশ কখন হয়েছিল, তার অন্তরের মধ্যে। রচনা তো তার পরে, আগে তো ভিতরে অন্তরের মধ্যেই প্রকাশিত হতে হবে, তবেই তো বাইরে প্রকাশ পাবে। তাই এমন ভাবেই রবীন্দ্রনাথ চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে এই সোনার তরীর জন্ম ইতিহাস বলতে পারো নিয়ে তিনি আলোচনা করেছিলেন, প্রত্যুত্তর দিয়েছিলেন। তাহলে এদিক থেকে আমরা দেখব যে সোনার তরী রবীন্দ্র কাব্যজীবনের শ্রেষ্ঠ ফসল। সোনার তরীর বিভিন্ন কবিতার মধ্য দিয়ে আমরা রবীন্দ্রনাথকে চিনতে পেরেছি, জানতে পেরেছি, বুঝতে পেরেছি যে রবীন্দ্রনাথ কোন মার্গের শিল্পী, কোন মার্গের সাহিত্যিক। তিনি বাংলা সাহিত্যকে কি দিয়ে যেতে চেয়েছেন। তাই রবীন্দ্রনাথকে ভালোভাবে জানতে বুঝতে হলে অবশ্যই আমাদের পড়তে হবে সোনার তরী।